অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনতে পাই না। কোনো অনুষ্ঠানে আবৃত্তি যখন হয় তখন যাদের আবৃত্তি কবিতা আবৃত্তি করা হয়, আমার নিজের তো ধারণা গুণাগুন্তি 95% সবসময় দেখা যাবে যে আসলে সেই লেখাগুলি পুরুষদের। তো এইরকমই একটা খুবই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আমরা ভাবছিলাম যে ঠিক আছে, আমরা পজিটিভ ডিসক্রিমিনেশনের মধ্যে থাকি না, সবসময় তো হয়ই। আমরা একটু এইবারে আমাদের পেছনে রেখে আসা আজকের দিনে যারা জ্যেষ্ঠ কবির পর্যায়ে পৌঁছেছেন তাদের জীবনের হিসেবে, তাদের মধ্যে থেকে আমরা মোটামুটি আমরা আজকে একটা নির্বাচনের কি বলবো এটা বাংলায় ক্রাইটেরিয়া ভাববার চেষ্টা করেছি, যারা 70-এর ওপারে পৌঁছেছেন, যাদের বয়স, তার মানে দীর্ঘ সময় ধরে তারা যে লিখে যাচ্ছেন সেই লেখাকে অগ্রাহ্য করবার শক্তি কারো নেই। তাদের মধ্যে থেকে সকলকে এক অনুষ্ঠানে আসলে আনাও তো সম্ভব নয়। তাদের মধ্যে থেকে কিছু আমরা তাৎক্ষণিকভাবে যাদের কবিতাও আমরা হাতের কাছে পাচ্ছি, এইরকম ভাবে একটা নির্বাচন করে আজকের এই আয়োজনটা আমরা সাজিয়েছি। সেই জন্যে আজকের অনুষ্ঠানটার নাম, শিরোনাম স্মরণে অশ্রুত কবি। একেবারেই অশ্রুত নন হয়তো, অনেকের কবিতাই আমরা অনেকবার পড়েছি, অনেকবার শুনেছি, কিন্তু সাধারণ অর্থে বলছি আমরা। আর এদের মধ্যে আজকে যাদের কবিতা পড়া হবে তাদের মধ্যে বেশ বড় সংখ্যক আসলে আর এই পৃথিবীতে এই মুহূর্তে দৈহিকভাবে নেই। সেই কারণে আমরা তাদের স্মরণ করে তাদের কবিতাগুলো আজকে পাঠ করার চেষ্টা করব। সবগুলো যে প্রতিনিধিত্বমূলক কবিতা হবে এমনও আমরা দাবি করি না। আমরা খুব তাৎক্ষণিকভাবে হাতের কাছে যা পাচ্ছি সেখান থেকেই পড়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের সৌভাগ্য আজকে যে আমরা আমাদের মধ্যে অন্তত দুজনকে জ্যেষ্ঠ কবিকে পেয়েছি, যারা উপস্থিত থাকছেন এই অনুষ্ঠানে এবং যাদের মাধ্যমে আমাদের সকলের হয়ে তাদের স্মরণে আমরা একটু প্রদীপ জ্বালবো যারা আর নেই। তো আমরা মোটামুটি এখানে 20-21 জনের একটি তালিকা করেছি। এর মধ্যে 12 জনকে আমরা আর পাবো না। তো তাদের স্মরণে আমরা প্রথমে একটু আলো জ্বালবো, আর তারপরে আমরা কবিতা পাঠের ভেতরে চলে যাব। তো আমি প্রথমে আজকে উপস্থিত আছেন আমাদের দুজন জ্যেষ্ঠ কবি, দিলারা হাফিজ এবং জরিনা আক্তার। আমি দিলারা বা জরিনা আপাকে এখানে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি একটু উঠে আসেন এইখানটায়। আর নীলা একটু অনুরোধ জানাচ্ছি এবং রোনা, তোমরা দুজন যদি ওনাদেরকে একটু এদিকে চলে আসে। আমাদের ছোট্ট ফুলের শুভেচ্ছা। আপনারা এখানেই দাঁড়াবেন, একটু তোমরা দাঁড়াও, একটু মানে তাহলে একটু সহায়তা হয় আর কি। আর হ্যাঁ, আমরা একটু প্রদীপ প্রজ্বলনের জন্য একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন আজকে কবি শামস আল মোমিন। তো মোমিন ভাইকেও একটু অনুরোধ জানাচ্ছি আমাদের এই স্মরণ কাজটিতে এখানে এসে যোগ দেওয়ার জন্য। আমার মনে হয় যে একটু যদি তুলে নাও, জি, ফুলগুলো এখানে থাক। আর তিনটা যদি আমরা তিনজনের সামনে একটু তুলে ধরি, তাহলে আরেকজন কেউ যদি আসেন বা এটা দিয়ে, এটা দিলে তারপরে জানতে হবে আর কি। আমি একটু নামগুলো বলে যাব যে কাদের স্মরণে এই প্রদীপ প্রজ্বালন হচ্ছে। আমি এক এক করে নামগুলো বলে যাই আর আপনারা যদি জ্বালিয়ে দেন। আমরা রোকেয়ার নামে প্রথম আলোটি জ্বালছি, যিনি আমাদের আলোকবর্তিকা, যিনি আমাদের এক দিশা, বিশেষ করে মুসলিম নারীদের শিক্ষার আলোতে নিয়ে আসার ক্ষেত্রে রোকেয়া সর্বজনমান্য আমাদের এক আলোকবর্তিকা। আর এরপরে জানানো হলো সুফিয়া কামালের নামে
আর এক আলোকবর্তিকা নারী সেলিনা পারভিনের নামে, কবি জাহানারা নরসিংহের নামে, খালেদা এদিক চৌধুরীর নামে, মেহেরুন্নেসার নামে, কবি ফরিদা মজিদের নামে, জিনাত আরা রফিকের নামে, সুরাইয়া খানম, কাজী রোজি, অঞ্জনা সাহা এবং নাসিমা সুলতানার নামে, এই 12 জনের নামে, এই 12 জনকে স্মরণ করে আমরা আমাদের এই মুহূর্তের জ্যেষ্ঠ কবিরা প্রদীপ প্রজ্বালন করলেন। আমরা প্রদীপগুলো একটু এখানে রেখে একটু ছবি তুলি সবাই মিলে, যদি একটা হ্যাঁ সবাই ধরে রাখবে, আসবে কিনা ছবিটা হাতে নিয়ে হ্যাঁ ওনাদের 3 জনের হাতে দিলে করে আমরা পাশে দাঁড়িয়ে ভিডিও লাইভ। ঠিক আছে, ওটা থাক, অসুবিধা নেই, যেমন চলছে তেমনি চলুক, কোনোটা নিয়ে চিন্তার কিছু নেই। আমার মনে হয় 2-1টা ছবি তুলে আমরা প্রদীপগুলো বাজিয়ে নিয়ে যাই, তারপরে এসিটা চালিয়ে বাইরে চলে যাবো। হ্যাঁ, ঘরের বাইরে দিয়ে দিলে হবে। তোমার যদি ছবি তোলার দরকার থাকে দ্রুত তুলে নাও, তুলে নিয়ে তারপরে এটা বাইরে পাঠিয়ে। আমরা এইবারে কবিতা পাঠে চলে যাব। আজকে এই 20-21 জনের যে কবিতা আমরা বাছাই করেছি, সেইখানে কেবল এখানে দিলারা আপা আছেন, তারাই তাদের নিজের কবিতাটা পড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। সেই দুটো তাদের কণ্ঠেই শুনবো। তাছাড়া বাকি কবিতাগুলো আমরা একটু নিজেরা ভাগাভাগি করে পড়বো খানিকটা। হ্যাঁ, কাজী নজরুল কবিতা পড়বেন তার কন্যা সুমি সিকান্দার। আপনি ইচ্ছে করলে আমাদের সঙ্গে এখানেও বসতে পারেন, আবার যখন পড়বেন। বেশ, ঠিক আছে, তাহলে ওনারটা যখন হবে তখন আপনি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি 4জন এখানে চলে আসব। এসে আমি সাবেরা তাবাসসুম, শুভ্রা দাস এবং শেখ ফিরোজ আহমেদ, আমরা 4 জন মিলে এই কবিতাগুলি আপনাদের সামনে পড়বার চেষ্টা করব। বাবু চলে আসো, চলে আসো। আমরা কোনো পূর্ব প্রস্তুতি গ্রহণ করিনি কেউ, সেই জন্য একটু এলোমেলো লাগতে পারে কবিতা খোঁজাতে সময়ে। প্রথমেই পাঠ হচ্ছে রোকেয়া থেকে, শুভ্রা দাস। সওগাত কবিতা আমি আবৃত্তি করেছি। জাগো বঙ্গবাসী, দেখো কে দুয়ারে অতি ধীরে ধীরে করে করাঘাত। ওই শুনো শুনো, কেবা তোমাদের সুমধুর স্বরে বলে সুপ্রভাত।
অলস রজনী এবে দুহাইল, আশার আলোকে হাসে দিননাথ। শিশির সিক্ত কুসুম তুলিয়ে ডালা ফুলে নিয়ে এসেছে সওগাত। দ্বিতীয় কবিতাটা আমি পড়ছি। এটা কবি সুফিয়া কামালের একটা কবিতা, যেটা আমাদের পাঠ্য বইও ছোটবেলায় ছিল, নিশ্চয়ই আমাদের অনেকের মুখস্থ রয়েছে। তো সেই জন্য আমরা বহুদিন পরে এটা একটু পড়বো বলেই মনে হলো। পল্লী স্মৃতি, যদিও তার সাঁঝের মায়াটাই বেশি বোধহয় সকলের পরিচিত, কিন্তু এটিও আমাদের পাঠ্যপুস্তকে ছিল, আমাদের খুব ভালো লাগতো এটা পড়তে। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে যেথা বনলতা বাঁধি হরসে খেয়েছি দোল। কুলের কাঁটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালি মেয়ে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে। চৈত্র নিশির চাঁদিমায় বসি শুনিয়াছি রূপকথা, মনে বাজিয়াছে সুদূরানী দুঃখিনী মায়ের ব্যথা। তবু বলিয়াছি মার গলা ধরে, মাগো সেই কথা বল, রাজার দুলালে পাষাণ করিতে ডাইনি করে কি ছল? 700 সাপের পাহারা কাটায়ে পাতাল বাসিনী মেয়ে রাজার ছেলেরে বাঁচায়ে কি করে পৌঁছিল দেশে যেয়ে? কল্পপুরীর স্বপনের কাঠি বুলাইয়া শিশু চোখে তন্দ্রা দোলায় লয়ে যেত মোরে কোথা দূর ঘুম লোকে। ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে কুড়াইছি ঝরা আম, খেলার সাথীরা কোথা আজ তারা ভুলিয়া গেছি নাম। নববর্ষার জলে অবগাহী কভু পুলকিত মনে, গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারসনে। শিশির সিক্ত শেফালি ফুলের ঘন সৌরভে মাতি, শারদ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালা গাঁথি। পল্লী নদীর জলে ভাসাইয়া মোচার খেলার তরি, কাঁদিয়া ফিরেছি সাঁঝের আলোতে পুতুল বিদায় করি। আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ফুটিয়া উঠেছে আখির পাতায় ডুবেছে যখন রবি। উদযাপন করছি আমরা। এইবারে আমরা সেলিনা পারভিনের লেখা থেকে পড়ছি। কবি সেলিনা পারভিন, জন্ম 31 মার্চ 1931 সালে। 13 ডিসেম্বর 71 কারফিউর মধ্যে সেলিনা পারভিনকে চোখ বেঁধে একটা মাইক্রোবাসে করে নিয়ে যায় স্বাধীনতা বিরোধী পক্ষ। 18 ডিসেম্বর রায়ের বাজারের বদ্ধভূমিতে চোখে ও কানে বুলেট এবং বেয়োনেটের আঘাতে ক্ষতবিক্ষত শ্বেত শুভ্র সেলিনা পারভিনকে পাওয়া যায়। পাঠ করছি তার শিলালিপি। জুলিয়াস, তুমি তুরিনাসের বন্ধু, ক্যাটুলাসের ভক্ত। ক্যাপ্রি দ্বীপে এত মহানুভব সওগাত পাঠালে। খাঞ্জা ভরে যখন মহানুভব মৃত্যুর সওগাত এলো, তখন চিনেছিলে প্রতারণার মুখ। কত রক্তস্রোতের উৎস মুখ হয়ে তুমি আজ নিজেও ভেসে গেলে অপরিণত একটি অবৈধ রক্তধারায়। অথচ একটি ক্লীব ও কোমল বিশ্রামের চেয়ে বলিষ্ঠ মৃত্যু অনেক মহৎ, তা তুমি পেলে না। অনেক সেনানায়কের রাজ চক্রবর্তী সম্রাট, হায় তোমার ইচ্ছা কার্যকরী হলো না। কায়ুস ওই দেখো ইতিহাস, ক্লিওপেট্রা, ব্রুডাস, অপঘাত, ধনী শিলালিপি। সেলিনা পারভিনের পরে আমরা পাচ্ছি জাহানারা নওশীনকে। আমরা এই যে কবিতার ক্রমটা করেছি আসলে জন্ম তারিখ অনুযায়ী, তো সেইভাবেই আমরা যাওয়ার চেষ্টা করছি। জাহানারা নওশীন।
কবিতার শিরোনাম এত সুন্দর, মেঘের তাঁবুতে থাকে মানুষের মন। মেঘের তাঁবুতে দেখো ছেয়েছে আকাশ, কে বা তাতে করে বাস, কেউ জানে না তা। শুধুই কি জলকণা, শুধুই কি বাষ্পের রাশি, নাকি জলকণা মৎস্য বেশি? মেঘের তরল ভেঙে অন্য আকাশে যায়। কতদিন দেখেছে তো তুমি, মেঘ ফুঁড়ে চলে যায় শীতল তিমির মতো উড়োডানা যান। তুমি কি দেখেছ যে মেঘের ঊর্ধ্ব পিঠে উটের বহর, কিবা সিংহের ফোলানো কেশর? অথবা মেঘ চিরে অলিগলি রাস্তার দুপাশে বপন করেছে কেউ বৃষ্টির গাছ। আলোর ঝলক লেগে বৃষ্টির গাছে ধরে হীরের ফসল। দেখেছ কি আগুনের ঢেউয়ে ঢেউয়ে কত রং জোনাকিরা ডুবে যায় তরল পাথারে? কত রং বদলায়, রঙের ভেতরে রং মাতামাতি ঢুকে যায়, তারও চেয়ে আরো কত রং, আরো রং ভুলে যায়। জলের স্রোতের তলে জল থেকে জলে, মেঘের তাঁবুতে থাকে মানুষের মন। একমাত্র তুমি পারো মনোরমা সৃষ্টির ভেতর আরো এক সৃষ্টির অপরূপা করতে নিলয়। জাহানারা নওশিনের পরে আমরা পাচ্ছি জাহানারা আরজুকে। জাহানারা আরজু জন্মেছেন 1932 সালের 17ই নভেম্বর। পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক সুলতানা পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। পরে তিনি 1965 সালে রাইটার্স গিল্ডের পত্রিকা পরিক্রমে যুগ্ম সম্পাদক হিসেবে যোগদান করেন। তার কাব্যগ্রন্থ অন্তহীন সংলাপ। অন্তহীন সংলাপ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। হে অরণ্য, আমাকে আরেকটু ছায়া দাও। হে অরণ্য, আমাকে আরেকটু ছায়া দাও। সুদীর্ঘ পথ হেঁটে হেঁটে আমি ভয়ানক ক্লান্ত এখন। কিছু সুপেয় ফল দাও, ফুল দাও, দাও বনলতা, ছায়াঝোপ, স্নিগ্ধ বাতাস দাও। কিছু পাখির ভোরের কণ্ঠশীষ দাও এবং পবিত্র চন্দ্রালোক দাও। হে অরণ্য, আমাকে আরেকটু ছায়া দাও। জাহানারা আরজুর পরে খালেদা এদিক চৌধুরী। খালেদা এদিক চৌধুরীর কবিতা সময় অনন্ত। এখন আমরা দুজনে প্রচণ্ড প্রতিকূলে দগ্ধ হচ্ছি। আমাদের সময় নেই, অসময়ও নেই। নগরীর দুয়ারে দাঁড়িয়ে একবারও স্বজন তাকায় না ফিরে। নিরুদ্দেশের পথে উত্তাল ঢেউয়ের মধ্যে তোল পার হয়ে যাচ্ছি দুজনেই অবিরাম। কেউ ডাকে না, তাকায় না পেছনে, কেবল দগ্ধ হয় মাটি, এই মন, বসত বাড়ি। পুড়ে যায় মনের ভেতর অজানা আশঙ্কায়। আমরা দুজনেই দূরত্বের পাহাড় ভেঙে ভেঙে রোদন ও স্বপ্নের মধ্যে স্থির হয়ে আছি। যেন রুদ্র ভালোবাসার জাল বুনতে বুনতে হারিয়ে যাই এক কঠিন পথে প্রান্তরে। এখন দুজনের মধ্যভাগের সময়টুকুই একমাত্র সম্বল। এখন আমরা নীল প্রহরের যাত্রী। এক সুদূর ও অজানা সড়কে আমাদের নির্বাসন। আমরা একবারও ডাকবো না কাউকে,
একবারও বলবো না অনন্ত তোমাকে কিভাবে প্রচণ্ড প্রতিরোধে আবিষ্কার করব। পুড়ে পুড়ে খাক হয়ে যাব প্রতিশ্রুতির আগুনে। খালেদা আলী চৌধুরীর পরে মেহেরুন্নেসা, কবি মেহেরুন্নেসা। কবি মেহেরুন্নেসা, জন্ম 1942, মৃত্যু 1971। জনতা জেগেছে, মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার, 7 কোটি বীর জনতা জেগেছি এই জয় বাংলার। পাহাড় সাগর নদী প্রান্তর জুড়ে আমরা জেগেছি নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে। বাঁচবার আর বাঁচবার দাবি দীপ্ত শপথে জ্বলি, আমরা দিয়েছি সব ভীরতাকে পূর্ণ জলাঞ্জলি। কায়েমি স্বার্থবাদীর চেতনা আমরা দিয়েছি নাড়া, জয় বাংলার 7 কোটি বীর মুক্তি সড়কে খাড়া। গণতন্ত্রের দীপ্ত শপথ কণ্ঠে কণ্ঠে সাধা, আমরা ভেঙেছি জয় বাংলার যত বিজয়ের বাধা। কায়েমি স্বার্থবাদী হে মহল, কান পেতে শুধু শোনো, 7 কোটি জয় বাংলার বীর ভয় করি না কখনো। বেয়োনেট আর বুলেটের ঝড় ঠেলে চিরবিজয়ের পতাকাকে দেব শক্ত আকাশে মেলে। আনো দেখি আনো 7 কোটি এই দাবির মৃত্যু তুমি, চিরবিজয়ের অটল শপথ এ জয় বাংলা ভূমি। এরপরে আনোয়ারা সৈয়দ হক, সেটা বলবে। আমার ভেতরে কিছু কথা আছে, আমার ভেতরে কিছু কথা আছে। কিছু দুঃখের খড় জমা করে রেখেছি বারান্দায়, সকালের শিশিরে ভিজিয়ে রেখেছি কিছু হতাশা। বাতাসের ভিতরে লুকিয়ে রেখেছি কিছু উদ্বেগ, সহজেই যারা শোঁ শোঁ করে শরীর নাড়ারে। আমার ভেতরে কিছু কথা আছে, অনাদিকালের বঞ্চনার কিছু কথা। বুকের ভেতরে বুভুক্ষ কিছু আশা, অস্তিত্বের ভেতরে বট গাছের কিছু শিকড়, সময়ের ভেতরে পিশাচের কিছু হাসি। রাত্রির ভেতরে কিছু বিলাপ, কিছু বিলম্বিত জীবন, কিছু কাটা কুয়ার দাপাদাপি। আমার ভেতরে কিছু কথা আছে। এরপরে ফরিদা মাজিদের কবিতা। হ্যাঁ, তুমি পড়ে ফেলো, আর যদি জিনাত রফিক বাবুকে দিয়ে দেয় তাহলে ভালো। প্রথম কবিতাটা যদি তাহলে আমার ভালো লাগা চতুষ্কোটি। কবি ফরিদা মজিদ আমাদের মাঝে আজ না, যখন ওনার একমাত্র বই গাঁদা ফুলের প্রয়াণও যারা বেঁচে থাকবে এটি দ্বিতীয়বারের মতো মুদ্রিত হলো, তখন ওনার বেঁচে থাকার গল্পটাই ওনার পরিচিতিতে আছে। ওনার কবিতা পাঠে চলে যাচ্ছি। প্রতীক্ষা। কি করতে বন্ধু হয়েছিলে, ডাকনি কেন সাগর সৈকতে সূর্য ডোবার বেলা, গাংচিলদের ঘরে ফেরার ডাকে, অঘোর ঘোরে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ার আগে। আবার বসেছি গেলার সাথে একা, লোক ফুরিয়ে আসা পরিচিত বাড়ির টোলে, এখনো পড়িনি ঢুলে, কই ডাকো। সড়কের ওপারের ডেলিকাটেসেনেও ব্যবসা থেমে গেছে, ওরা হিসেব সারা করে, ওরা হিসেব সারা করে নামাবে লোহার গিয়ে, তারা দেবে, তারপর চলে যাবে খুঁজে দিয়ে দৃষ্টি থেকে আরো একটা অনর্থ কালো। আবর্জনার গাড়ি লাথি মারা কুকুরের মতো কুকিয়ে কুকিয়ে থামল
চৌমাথায় লাল বাটির সংকেতে। বারম্যানের ধোয়া হয়ে গেছে সব ইঁটো গ্লাস, বাকি শুধু আমার হাতে যেটা। আরও তো মিনিট কয় আছে, কই ডাকো। এবারে জিনা তারা রফিকের কবিতা। বইয়ের নাম শুভব্রত ও অন্যান্য কবিতা, জিনাতারা রফিক। কবিতার শিরোনাম একটি কবিতার জন্য। একটি কবিতার জন্ম দিতে হবে, তাই থামাও থামাও এই চিত্ত কোলাহল। যে আসবে সময় হয়েছে, বাজাও নতুন করে শঙ্খ তোমাদের। যে শঙ্খের বুকে নির্বিষ জমেছিল, নতুন ঝিনুকে আজ টলমলে এক বিন্দু মুক্তর জন্ম দিতে হবে, সময় হয়েছে। চেতনা বেদনা দ্বন্দ্ব জমেছে যা জঞ্জালের মতো, সরিয়ে ফেলতে হবে সেই পরম কবিকে স্থান দেওয়ার জন্যে। একটি কবিতার জন্ম নেবে শিশির সিক্ত অনাঘ্রাত ও অমলিন ফুলের মতো, সবুজ কাঁচা প্রাণের স্পর্শ নিয়ে। এবারে সুরাইয়া খানমের কবিতা। আচ্ছা, রবির মতো আমি চেয়েছে পাঠ করছি। অভয় কবিতাটি পাঠ করছি। আমি তো এখন মাথা না তুলেই দেখছি, পিঁপড়ে সকলে একযোগে বিষ ঢালছে। আমার শরীরে অভয় মন্ত্র ছুঁয়েছ, আমি ওই বিষ পরোয়া করি না। না, তুমি ওইখানে, আমি এইখানে। না, তুমিও আমার ভিতরের ভিতে আছো। আমার হরফে তোমার হৃত্য চুমো, ঝরাবো যখন তখনই তোমার জয়। তুমি ওইখানে, আমি এইখানে। না, তুমি তো আমার দুঃখের কারুকাজ, সুখের নিবিড় অরণ্য সমসাজ, অহংকারের অভ্রবরণ চূড়া। তুমি সব ভ্রমণের স্থিতি, সব বাসনার সন্ন্যাস বিস্তার। তুমি বারবার ফিরে ফিরে আসো, খামারে শস্য তোলো। হে কৃষক মহারাজ, তুমি বসুন্ধরার কৃষ্ণার মধুধারা। অভয় মন্ত্রে আমার শরীর ছুঁয়েছ, তুমি ওইখানে, আমি এইখানে। না, আমাদের সৌভাগ্য এবং দুর্ভাগ্য। সৌভাগ্য যে আমরা এখনো আমাদের বেশ কিছু জ্যেষ্ঠ কবি আমাদের মধ্যে আছেন, যাদের আমরা বিভিন্ন অনুষ্ঠানেও পেয়েছি নানা সময়ে। তার মধ্যে রুবি রহমান একজন। রুবি আপাকে আমরা অনেকবারই পাই নানান, কিন্তু আজকে যাই হোক তাকে আমরা এখানে পাচ্ছি না। তো তার কবিতা, এবারে রুবি রহমানের কবিতা। কান পেতে আছি। কুয়াশা আর শিশির গুটিয়ে নিয়ে শীত চলে গেছে, আর বসন্ত রাজার চালে ঢুকে পড়েছে শহরের কানাগড়িতে। বাতাস তো সমীরণ হয়ে হা হা করে বয়ে যাচ্ছে। ফুটপাতে বারান্দায় বসন্ত এসে গেছে, কিন্তু একবারও কোকিল ডাকেনি। আমি সারা মাঘ মাস কান পেতে আছি, তোমার মুখের দিকে, তোমার চোখের দিকে চেয়ে। ফাল্গুনের প্রথম প্রহর থেকে কান পেতে আছি, কিন্তু একবারও কোকিল ডাকেনি। আমি তোমার ঠোঁটের দিকে চেয়ে কান পেতে আছি, একটিবার হেসে ওঠো তুমি। তোমার চোয়ালের ভাঁজের দিকে চেয়ে আছি আমি, একটি তরুণী তার তরুণকে যা বলতে পারে তার সবটুকু আমার কলমে ভরে, আমার বুকে ভরে। আমাদের 500 বছরের ঘর সংসারের ওপর দাঁড়িয়ে আমি কান পেতে আছি। জানি
এই রাক্ষসী বেলায় বাতাস অখুশি, আকাশে ত্রাস, ফুলেরা ঠিক কুসুম নয়। দ্রাম দ্রাম করে ভেঙে পড়ছে বিদ্যুতের গ্রিড, পাখা ঝাপটে ফিরে চলেছে অতিথি পাখিরা। এই ভিড় ঠেলে চোখ কান বুজে তোমার সন্তানের হাত শক্ত করে ধরে তোমার সন্তানকে আমি পেটে করে, কোলে করে, বুকে করে তার পায়ের শব্দ পৌঁছে দিয়েছি অন্তরিক্ষে। এখন ঈশান, নৈঋত, ঊর্ধ্ব, অধ সব দিক থেকে আমাদের সন্তানদের পায়ের শব্দ ছুটে আসছে, ছুটে আসছে। আর আমি তাকিয়ে আছি তোমার চোখের পলকের দিকে। একটিবার খুশি হও তুমি, ফেলে দাও দুঃখ। দেখো ফুলের মতো ফুটবে বসন্ত, ডানা মেলবে বাতাস, আমাদের 500 বছরের ঘর গেরস্থালি কাঁপিয়ে ডেকে উঠবে 10,000 কোকিল। আমরা এখানে যারা আছি তাদের সকলেই হয়তো ব্যক্তিগতভাবে কবি কাজী নজরুল সংস্পর্শে এসেছি। তো অল্প কিছুকাল হলো তাকে আমরা হারিয়েছি। আজকে তার কবিতাটি পড়ল তার কন্যা সোনি সেকান্ত, তাকে অনুরোধ করছি এখানে এসে। শুভ সন্ধ্যা। প্রথমে বলে নিচ্ছি, এই কবি কাজী নজরুল কবিতা পাঠের দায়িত্বটা নিজেই আগে নিয়ে নেওয়াটা আমার জন্য একটা ভুল হয়েছে। কেননা এটা ওনার এই মাসে অনেক চলে গেছেন, আমি আসলে মনস্থির করতে পারছি না যে তাকে নিয়ে উনি থাকার কথা বলবো না চলে যাবার কথা বলবো। কেননা তিনি আদৌ চলে যেতে পারেননি পুরোপুরি আমাকে ছেড়ে। তো আমার মনে হলো কবিতার মাঝে, কবিতার পাঠের আগে ওনার একটা রসিকতার কবিতা প্রবন্ধ ছিল, তার থেকে খানিকটা পড়ে শোনাই, যেটা রবীন্দ্রনাথের উপরে বাংলা একাডেমি প্রকাশ করেছিল। ঠাট্টা সম্পর্কিত আবেদনিক যে অর্থগুলো আমরা পাই তার মধ্যে আছে ইতিহাস, উপহাস, বিদ্রুপ, কৌতুক, তামাশা, ব্যাখ্যা, বোকা, আমোদ আনন্দ, মজা, পরিহাস, রহস্য, খেলা ইত্যাদি। আমরা এই বইয়ে ঠাট্টা কথাটি ব্যাপক অর্থে ব্যবহার করি। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার ঠাট্টা বিষয়ে জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ একবার মেয়ে বিয়ে করবার জন্য বিয়ে করে দেখতে গেছিলেন। জানো, আমার একটি বিদেশি অর্থাৎ অন্য প্রভিন্সের মেয়ের সঙ্গে কথা হয়েছিল। সে এক পয়সাওয়ালা লোকের মেয়ে, জমিদার আর বড় লোক, 7 লক্ষ টাকার অধিকারী এসে। আমরা কয়েকজন গেলুম মেয়ে দেখতে। দুটি অল্প বয়সী মেয়ে এসে বসলেন। একজন নেহাত সাদা সেধে জলভরতের মতো এক কোনায় বসে রইল, আর একজন যেমন সুন্দরী তেমন চটপটে, চমৎকার তার স্মার্টনেস, বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ। পিয়ানো বাজালো ভালো, তারপরে মিউজিক সম্পর্কে আলোচনা করলো। আমি ভাবলাম মেয়ে আর কি এখন পেলে হয়। এমনি সময় বাড়ির কর্তা ঢুকে বললেন, বয়স হয়েছে। পরিচয় করিয়ে দিলেন মেয়েদের সঙ্গে। সুন্দরী মেয়েটি যাকে পছন্দ হয়েছিল তাকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ। এবং জলভরত থেকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। আমরা আর করবো কি, পরস্পর মুখ চাওয়াচুই করে চুপ করে রইলুম। এখন মাঝে মাঝে অনুশোচনা হয়, যা হোক হলে কি আর মন্দ হতো। মেয়ে যেমনই হোক না কেন, 7 লক্ষ টাকা থাকলে
বিশ্বভারতীর জন্য তো আর হাঙ্গামা করতে হতো না। তবে শুনেছি সে মেয়ে বিয়ের পরে 2 বছর পরে বিধবা হয়। তাই ভাবি ভালোই হয়েছে, কারণ স্ত্রী বিধবা হলে তো আবার আমার প্রাণ রাখা শক্ত হতো। এবার আমি ছোট করে একটা কবিতায় যাই। অনেক কবিতা মাথায় আসছে। পথ চিনে নে, ঘাট চিনে নে, জয়গুণে মার নাম জানি নে, পথ ছাড়িয়ে ঘাট ছাড়িয়ে কোন সুদূরে কোথায় যাব, ভর দুপুরে বিলাপ করা জয়গুণে মা দেখতে পাবে। আসছে আর একটা কবিতা। ভাত দিবার পারিস না, ভাতার হবার চাস, কেমন মরদ তুই হারাম জাদা, নিত্যি আইতে কেন গদরে গদর চাস, পরাণ দিয়ে যদি পরাণ মাথায়। মনে হয় না বই থেকে পড়ে ততটা আনন্দ লাগে যতটা না স্মৃতি আমাকে আনন্দ দেয়। এছাড়া আমার পিরানের কোনো মাপ নেই, এই কবিতাটার মনে হয় কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা আবার এই কবিতাটা দুটা লাইন পড়ি। আমার পিরানের কোনো মাপ হয় না, দর্জি বলে কিরাম শরীর গো, মাপ নিতে পারিনি। আমি বললাম পা থেকে মাথা মাপ নেন, দেখবেন ঠিক হয়েছে। দর্জি বলল সে কিরাম কথা, ও পিরাম তো সবাই পড়ে না, মরে গেলেই পড়ায়, মাপ লাগে না। আমি বললাম দর্জি ভাই, আমার 10 থেকে 10টা মরণ ক্রুশ বিদ্ধ করে আছে, আমি তো মরেই আছি। দর্জি বলল যেদিন মরে বাঁচবা সেদিন তোমার পিরান বানায় দিবান, মাপ লাগবে না। আমার পিরানের আসলে কোনো মাপ হয় না, দর্জি ঠিকই বলে এ কিরাম শরীর গো, মাপ নিতে পারিনি। কবির জন্ম 49 16ই আগস্ট, এবং ওনার বেড়ে ওঠা, ওনার কাব্যচর্চা, ওনার গীতিকার পরিচয় কিংবা রাজনৈতিক কিংবা সরকার সব কিছু আপনারা জানেন। কর্মকাণ্ড বিশাল। উনি নাটকে এবং উনি বাক প্রতিবন্ধীদেরকে নিয়ে নাটকে বই লিখেছেন, নাট্যমঞ্চস্থ হয়েছে, সব কিছুই আপনারা জানেন। কিন্তু আমি যোগ করতে চাই, এখন এই 20শে ফেব্রুয়ারিতে গত 2022 সালে আমরা তাকে মুক্তিযোদ্ধা কবরস্থানে রেখে এসেছি। ওখানেই তার আশ্রয়, ওটাই তার ঘর, তার নাম আমরা আসলেও নিতে পারিনি। এবং যাওয়ার আগে উনি ওই গানটি লিখে গেছিলেন, যেটা ফিডব্যাকে মাসুদ ভাই গিয়েছিলেন, এমনি করে যেতেই হবে, সবাই যাবে, দেহের মাপে মাটির ঘরে শুতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা একটু জরিনা আপাকে এখানে আসতে অনুরোধ করব, তার নিজের কবিতা আমাদের পাঠ করে শোনানোর জন্য। আর অনুরোধ রাখবো আপা যদি একাধিক কবিতাই পড়েন আপনার পছন্দ থেকে। শুভ সন্ধ্যা। আর 3 দিন পরেই বসন্ত ঋতু আমাদের মনের দুয়ারে টোকা দেবে। আমি ফাল্গুনের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আয়োজিত এই যে অনুষ্ঠান, এখানে আমার মতো একজন অসামান্য জনকে এনে এতটা সম্মান দেখানো হলো, আমি তাদের সবার কাছে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সেই যে ছোটোবেলায় কিশোরী বেলায় লেখালেখির শুরু, সেই লেখালেখি আজও বহমান। কবিতা নামক কবিতার ব্যাপারটাকে আমি বিস্ময় করি। কবিতা নামক বিস্ময়ের সঙ্গে আজও বেঁচে আছি, আরও বেঁচে থাকতে চাই। কবিতা পড়ছি। কবিতাটির নাম আমি।
আমার কোনো নির্মুখ নেই, আমি সেই আদি অকৃত্রিম। ওই যে অরণ্য পাতা ছড়ায় চৈত্রের বিকেলে, সরীসৃপগুলো খোলস পাল্টায় ঋতুর আবর্তনে, আমি সেভাবে কোনো কিছু বর্জন করি না, আমি কিছু হারাই না, আমি শুধু সঞ্চয় করি, অর্জন করি। যুগে যুগে ব্যর্থতা সঞ্চয় করি, অর্জন করি বঞ্চনার নিরন্তর বিঘাত, দুঃখের প্রস্তর খণ্ডে ভরে তুলি দুহাত। এভাবে যাত্রা আমার দুঃস্বপ্নের কাঁধ হাতে হাত রেখে, এভাবেই আমার পরিভ্রমণ জীবনের বিধ্বস্ত বন্দরে বন্দরে। না, এখানে শেষ নয়। যুগে যুগে ব্যর্থতা বহন করে আমার পেশিগুলো কি সবল হয়ে ওঠেনি? বঞ্চনার আঘাতে আঘাতে আমার চেতনা হয়ে ওঠেনি প্রখর? দুঃখের দুঃসহ ভাব আমার হৃদয়কে আরো বেশি কষ্ট সহিষ্ণু করে তোলেনি? আর এভাবেই আমি হয়ে উঠি সন্তান হারা জননীর বেদনার সমবেধী, কর্মক্লান্ত কৃষকের শ্রমের সহযোগী, বুভুক্ষ শিশুর অসহায় আত্মার অংশীদার। আর যুগে যুগে প্রশান্তির বলকল ধারণ করে গৃহকে রক্ষা করি উত্তাপ থেকে, আনন্দের বেলাভূমি থেকে সুদৃশ্য ঘুরিয়ে এনে ভোরের টেবিল সজ্জিত করি। প্রতিদিন সন্ধ্যার আয়োজনে সঞ্চিত রাখি মমতা ও ভালোবাসা। ধন্যবাদ সবাই। বলবেন আরেকটু? আরে বেশি করে পড়ো না, যারা মরে গেছে ওরা আমি পড়তে পারছি না। প্রতিটা পড়েছি। বেশি করলে মূল্যহীন হয়ে যাবে। না না, তা হবে না। একটি ছোট্ট কবিতা, কবিতার নাম না। সুদৃঢ় খিলান হয়ে না শব্দটি দাঁড়িয়ে আছে আমার সমস্ত গন্তব্যে। তবে তার অর্থ এই নয় যে আমি কখনো যুদ্ধে যাব না, কখনো ভালোবাসবো না, গান শুনবো না। তবে হ্যাঁ, যদি বলো এই যে বন উজাড় করতে করতে এগিয়ে চলেছে সভ্যতা, তাকে স্বীকৃতি দাও, আমি বলবো না। যদি বলো বাজারে তো অনেক কিছুই পাওয়া যায়, একটি ময়ূর পুচ্ছ কিনে সুদৃশ্য ময়ূর ছেড়ে দাও না কেন, আমি বলবো না। যদি বলো ওই যে রুদ্ধদ্বার পক্ষে বৈঠকে বসেছে মূর্খ মহাজনেরা, শুধু একবার নতমস্তকে ঈষৎ ঝুঁকে পড়ে নিজের যা কিছু আর্জি সেখানে পেশ করো, কবুল হবে সব, আমি বলবো না। কারণ কেউ বেছে নিয়েছো আজকে দিয়ে দাও। আপনি শুরু করে তারপর এরপরে আমরা পাচ্ছি কবি শামীম আজাদকে। আরো অনেকেই হয়তো এই বয়ক্রমের ভেতর দিয়ে এসে যান, কিন্তু সকলের কবিতা আমাদের হাতের কাছে তাৎক্ষণিকভাবে ছিল না বলে কিছু কিছু বাদ রাখতে হলো। শামীম আজাদ জন্মেছেন 1952 সালের 11 নভেম্বর। কবিতার নাম বিশ্রাম। এই যে গ্রামের বাতাস, চারিদিকে যে অনার্য সাঁতার, তারই পাশে তোমাদের করমচা বাগান। বাগানে 72 বছর ধরে জল শুষে নেওয়া হতভাগ্য আকাশিয়ার উপর পড়ে আছে পতঙ্গের পাকা পোড়া দেহ, কিন্তু সেখানেই কামাক্ষার দীর্ঘ ছায়া। সব কিছু পার হয়ে সেখানেই এক ফোঁটা বিশ্রাম রেখে যেতে চায়, রাখা যাবে কি? সড়কের নিশানা জানি না, কোথায় যে যাব জানি না, শুধু জানি যেতে হবে কোথাও তো নুপুর খুলে কাচের দিক্কণ সমেত পায়ের বিশ্রাম তুলে রাখতে হবে।
নিত্যকার এই সব কোথাও না কোথাও রাখিতে হয়, মাটির ফনায় বাসা বসা ঘোমটা পরা তোমাদের সেই ঘন ঘোর গ্রাম, কুটুমের সরপরা নিথর বাড়ি ও উঠান, কামাক্ষার ছায়া রায়া রায়া সেইখানে রাখা যাবে কি? বলো, যাবে? এইবারে বিনা বাধায় বিনা নায়ে আমরা একটু দিলান আপার কাছ থেকে 2 ততোধিক কবিতাই শুনতে চাইব। চলে আসুন আপা। না, শেষ আর 2-1 আছেন পরে আপনার, মানে আপনি সর্বকনিষ্ঠ নন এখনো। আর আছেন অনেকগুলো দিন করা আছে করতে হবে, বুঝতে পারি অনেকে বলতে আমাদের যদি জানিয়ে রাখি যে আমরা লোকিয়া কমিউনিকেশনগুলো করা করলে লোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলানোর জন্য 80 মিলিয়ন দেওয়া হয়েছে সাথে। আচ্ছা, না বলা যাবে না, না বলতে হবে রংপুর বিশ্ববিদ্যালয়ে রাখতে হবে। বলতে হবে রংপুর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এরকম একটা লোকিয়া বিশ্ববিদ্যালয় না, লোকিয়া বিশ্ববিদ্যালয় এইরকম একটা প্রতিকূল অবস্থায় যুক্ত নারীদের কবিতা নিয়ে যে আলোচনা আয়োজন করেছে, আমি মনে করি তাদের জন্য একটা হাততালি আর সবার। আর ওটা হলো যে বলে বলুক আমি বলিব না, এখন যে বলে বলুক রংপুর বিশ্ববিদ্যালয়, আমরা বলিব না, শেষ কথা। অনেক ধন্যবাদ যুক্তকে, যে এই যে সমাজের সবচেয়ে যে অবহেলিত অংশ নারী, এবং নারীর কোনো কাজই আসলে সেভাবে সমাদৃত না সমাজে। নারী যে সন্তান উৎপাদন করে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই স্বীকৃতিটুকু নিয়ে আমাদের কোথায় কবিতার স্বীকৃতি মিলবে। আর এটা তো আমরা দেখে দেখে আসছি এখানে যে অশ্রুত কবি এবং নারীরা অধিকাংশই সেই একই অবস্থায় থাকেন। আর এখানে আমরা যারা মিলিত হয়েছি যুক্তের এই আহ্বানে, আমি মনে করেছি এই কাজটুকু যত ক্ষুদ্রই হোক, এটা অনেক বৃহৎ কাজ এই সময়ের। এবং এর মধ্যে আমাদের কবি, নারী কবি যারা, সাবেরা তাবাসসুম আমাকে প্রথম বলেছিল এই সংবাদটি, তো আমার তখন হঠাৎ মনে হলো যে হ্যাঁ, আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা অন্যেরা করবে না। তো সেদিক থেকে আমি মনে করি একটি সার্থক অনুষ্ঠান, এবং সামনের দিকে এটা বৃহৎ আকার ধারণ করবে। যে আমরা এখানে আমাদের তো দর্শক বলতে, শ্রোতা বলতে একজন মাত্র কবি আছেন, তিনি ঘুমাচ্ছেন বেশি সময়, অথবা নারীর কবিতা শুনে অত ভালো নাও লাগতে পারে। তা আমি মমিন ভাইয়ের উদ্দেশ্যে প্রথমে একটা প্রেমের কবিতা পড়ছি, কেমন? ঘুমটা চলে যাবে। সেটা হচ্ছে, কবিতাটি হচ্ছে কবি জালালউদ্দিন রুমি স্মরণে। তো টরন্টোতে রুমি স্মরণে একটা বিশাল সেমিনার হয়েছিল আগা খান পরিষদের। সেখানে এক প্রফেসর এসেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। তো তিনি 1.5 ঘন্টা বক্তৃতার পরে একটা কোশ্চেন উত্তরের সময় রেখেছিলেন 20 মিনিটে। সেখানে অনেকেই তাকে নানা ধরনের প্রশ্ন করেছে। যেমন একটা প্রশ্ন ছিল যে আপনি কি শুধু খোদার প্রেমের কবিতাই লিখেছেন, নাকি তার অন্য কোনো কবিতা আছে? তো তার উত্তরে তিনি বলছিলেন যে না, তিনি তার বন্ধুদের উদ্দেশ্যে কবিতা লিখেছেন, তার নিজের কথা এসছে। তারপরে তিনি একটি উদাহরণ দিলেন যে তার স্ত্রীকে নিয়ে তিনি কবিতা লিখেছেন, এবং সেটি লিখতে গিয়ে একটি ঘটনার উল্লেখ করলেন তিনি, যে তার জালালউদ্দিন রুমি যখন অসুস্থ, তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো চলে যাবেন, আমি কি করে থাকব, আমার থাকা কেমন করে হবে এই পৃথিবীতে আপনার ভালোবাসা ছাড়া? তখন তিনি উত্তর দিলেন যে দেখো, পৃথিবীতে আমার 2টো জিনিসের সাথে বন্ধন, এক হচ্ছে তার সাথে, খোদার সাথে,
আরেকটা হচ্ছে আমার দেহের সাথে, আত্মার। তো আত্মাটা তো চলে যাচ্ছে, আর তোমার সঙ্গে যে আমার বন্ধন, যার শুরু নাই শেষও নাই। এটি উত্তর দিয়েছিলেন সেদিন। আসলে আমরা এই পৃথিবীতে আসছি, আমাদের শুরু নেই শেষ নেই, কি পেলাম কি না পেলাম কিচ্ছু আসে যায় না। আমি যে কবিতা লিখে আনন্দ পেয়েছি, এটি আমার জন্য অনেক বড় পাওনা। এবং এই যে আপনারা এখানে ডেকে এনেছেন, যারা বলেন আমাদের মতো কবিদের বা আমাদের অগ্রজ যে কবিদের, তাদেরকে কিছুই মানে স্বীকৃতি দেওয়া হয় না, এটাই তো স্বীকৃতি। এই যে বোধ করা যে আমরা স্বীকৃতির যোগ্য কিন্তু দেওয়া হচ্ছে না, এটি তো এক ধরনের স্বীকৃতি। এই খালেদা আপা, কাজী রোজি আপা, এদের সঙ্গে একসঙ্গে কবিতা পরিষদে দীর্ঘ সময় কাটিয়েছি। আজকে অনেক দিন পর তাদের কবিতা শুনলাম। কবি জাহানারা আরজু, সুফিয়া কামাল, আমাদের সমস্ত অগ্রজ কবি, তারা যেমন নমস্য। আমি মনে করি এইরকম সাবেরার মতো, রানার মতো নারীরা একদিন আমাদেরকেও খুঁজে বের করবে এবং তাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে খুঁজে বের করবে। এই যে যদি আমি একটি নারীর হৃদয়ে বেঁচে থাকি, এর চেয়ে বড় কিছু আর আমি চাই না, কথা বাড়াতে চাই না। আমার প্রেমের কবিতাটা, মৃত্যুর আগে প্রেম এলো। মৃত্যুর আগে ওই প্রেম সে বলল, আমাকে রাখো। আমি হেসে বললাম, কি বলছো এসব তুমি? সে বলল, জানোই তো তুমি, আমি খুব ইনোসেন্ট। হাউ ইনোসেন্ট? ইতিউতি কিছুতে যে নেই আমি। এখন আমি দয়াল সাধিকা, ভক্তিরসে অধরা। তার কাছে যেতেই তুলসীরাতের পথ খুঁজছি। সে বলল, আমি হলাম বিরোহিনীর মায়া সাঁকো, আমাতেই ভর করে যেতে হবে ওই দূরের পথ। দেখো না, দেখো না, শত সহস্র পথচারীর পদচ্ছাপ আমার হৃদয়ের তরঙ্গে বয়ে যাচ্ছে সে ঢেউ তুলে। আমি বললাম, আমার এখন অনেক বয়স, তোমাকে আমার জানি নেই আর কোনো প্রয়োজন। দৃঢ় কণ্ঠে এবার বলল, তুমি অনিত্য, তুমি অনিতা, নশ্বর ও নাশী, সহজে ভঙ্গুর দেহলতা। আমি না থাকলে পৃথিবী উন্মাদ, কেউ নও তুমি। আমি না থাকলে পৃথিবী উন্মাদ, কেউ নও তুমি। আমি আছি বলে সর্বভূতে উত্তাল তুমি হও ঈশ্বর প্রণয়ে ছোঁয়া চিরন্তন ভাটিয়ারে গান। আজ প্রেম যখন নবম শ্রেণীতে, জন্মের ডামাডোলে মৃত্যুকে যাই ভুলে, মৃত্যু কিন্তু ভোলে না আমাকে। প্রেম যখন সপ্তম কিংবা নবম শ্রেণীতে, তাহার স্পর্শ না পেতেই গলে যায় মন। মুখোমুখি দাঁড়ালে হৃদয় গান ছুঁয়ে দেয় সে প্রথম। পরস্পরের দৃষ্টিতে এক মৌরালী মাছের বিরাজন, অধরষ্টে ওরে মৌমাছি কথা, পাখি গান তেরি খঞ্জন। শরীরে সারাক্ষণ কালা জ্বর, ঘন ঘোর পত্র লেখার মন। এ কেমন জনম ব্যাধি, এ কেমন জনম ব্যাধি, পুর ছারখার করে বোন। ধরা পড়ার সতত ভয়, তবু মনে যে ধরালো আগুন। এমন সুরম পথে সে ছাড়া নয়তো কেউ এত আপন। বহুর মধ্যে সে ছিল গোপন,
উড়বে বলে রঙিন ফানুষ শূন্যের মাঝারে সে একা একজন, যে শুধুই আমার মানুষ, যে শুধু আমার মানুষ। আপনার কবিতা একটু পাঠ করবেন তো শারমিন আপা? আপনি পড়েন, আমি মনে করে দিলাম যে একজন আমার কবিতা পড়বেন শারমিন আপা আমাদের মাঝে উপস্থিত আছে। আপনি পড়েন আপা। আমি নানান সাজে ধবল মেঘে শামুক জল, ঘর বিভাগী কান্না, ঘরের মধ্যে লুকিয়েছিল পাহাড়িয়া ঝর্ণা, চর সমতল বুকে আজও সুদূর বেহাগ বাজে, তুমি ছিলে আমার মধ্যে, আমি নানান সাজে। ধন্যবাদ সকলকে আবারও। আমি এখানে ডাকছি শারমিন মল্লিকে, আবৃত্তি শিল্পী। সে একটা কলেজে, বদুলেসা কলেজে পড়ায় এবং তার আবৃত্তিটা নেশা কবিতা পাঠ। আপা চলে আসুন। তাহলে আপনি বসেন, আপনার পাশে বসুন। হ্যাঁ, জায়গা সৃষ্টি করতে সরে আসি। শুভ সন্ধ্যা। 80-র দশকের অন্যতম কবি দিলারা হাফিজের একগুচ্ছ দিলারা হাফিজ 90টি কবিতা নিয়ে একটি বই বেরিয়েছে। আজ বিকেলে সেই বইটা আমি সৌভাগ্যবতী যে সেই বইটা খালার কাছ থেকে প্রথমেই আমি পেয়েছি। তো পেয়ে আমি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়লাম আর বললাম যে খালা, আজকে আমি আপনার এই কবিতার বই থেকে, কবিতাগুলো 90টি কবিতা থেকে একটি কবিতা বের করতে চাই এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটি দেওয়ার জন্যে। এই আমি নই কবি দিলারা হাফিজ, এই আমি নই, সেই বিহুবল আমি হৃদয় মন পাল্টে নিয়েছি। সময়ের খার সাবান মেখে গা কতর ঘষে মেজে নিয়েছি। প্রতিদিন ভোরের কুয়াশা মাখে শীতরৌদ্রের মিশেলে যে যেভাবে দেখে আমায়, আমিও তাদের চোখের তারায় দাঁড়াতে শিখেছি। বড় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমাদের অগ্রজ আরেকজন কবি বন্ধু আছেন, তার কবিতার দুটো লাইন এরকম: কিশোরীরা বড় দ্রুত দৌড়ে চলে আসে, দৌড়ে চলে যায়। আমরা প্রায় শেষের পথে এসে পৌঁছেছি। এখন কবি নাসিমা সুলতানার কবিতা সারা পড়ছো। নাসিমা সুলতানা খুব অল্প বয়সেই চলে গেছেন। তিনি 1957 সালে তার জন্ম, আর 97 মানে 40 বছর বয়সী। তার কবিতাও খুব কমই শুনতে পাওয়া যায়। আজকে পাওয়া গেল, মানে খুব দ্রুত যে পেলাম, ভাবিনি যে পাবো খুঁজে। যাই হোক, নাসিমা সুলতানার কবিতা। নাসিমা সুলতানার কবিতা পাঠ করছি। রানাপার কথার সূত্র ধরে একটু বলি যে আমরা এই কাজটা করতে গেছি, ভাবনাটা একটু আগে ভেবেছি, কিন্তু নানান অন্যান্য জরুরি কাজ ছিল, যে কারণে আমরা সকলের মানে কবিতা যখন খুঁজতে বসেছি তখন আসলে হাতের কাছে পেয়েছি খুব কম বই। কারণ বাজারে কবির বইয়ের ঘাটতি আছে যদি বলি, তার মাঝে সবাই যেমন একটু কোটা কোটা করে খোপ করে বলে নারী কবির বইয়ের সংখ্যা আরও কম। আমরা ওই কোটার জায়গাটা বাদ দিতে চাই যে কবির বই, হ্যাঁ এখন আমরা লৈঙ্গিক পরিচয় নিয়ে দেখি যে আরও বেশি নেই।
তো রানাপার তৎপরতায় অনেকের কবিতাই উদ্ধার করা গেছে, আর আমাদের ব্যক্তিগত সংগ্রহ থেকে টুকটাক যা পেয়েছি। দুঃখ তোমাকে, দুঃখ তোমাকে এক উজ্জ্বল রুমাল দিলাম, বাড়ি ফিরে যাও, আজ থেকে ছাড়াছাড়ি অনন্তকাল। আজ তিনজন পুরুষ বন্ধুকে নিয়ে অন্ধকারে বসে সিগারেট খাবো, হুইস্কি সহ্য হয় না, অসম্ভব অগ্নিতে পড়ে যায় দ্বিধা, আমার বুকেতে বাসনা আছে, অসম্ভব গরম জল আর বঙ্গোপসাগরের লবণ। একটা কাক যদি ডেকে ওঠে ভর দুপুরে, বলো বাসনা অসম্ভব নত হবে কিনা। 1.5 মাস চিঠি না পাওয়ার দুঃখ তুমি, 1.5 মাস কবিতা না লেখার দুঃখ তুমি, 1.5 মাস উচ্চাকাঙ্ক্ষাদের সব যাত্রায় দুঃখ তুমি, আজ থেকে ছাড়াছাড়ি অনন্তকাল। তোমাকে এক উজ্জ্বল রুমাল দিলাম, বাড়ি ফিরে যাও, আজ তিনজন পুরুষ বন্ধুকে নিয়ে অন্ধকারে বসে সিগারেট খাবো, মৃতদের লুকিয়ে ছিঁড়ে নেব, একটা হিম হাওয়া দুর্বোধ্য বিকেল, বলবো আহ কি সুন্দর বেঁচে থাকা। আমরা আজকের আয়োজনে সর্বশেষ কবির কবিতা পড়ব, যে কাব্যগ্রন্থটি এখন প্রস্তুত হচ্ছে প্রেসে যাওয়ার জন্য, তার থেকে ঝর্ণা রহমানের কবিতা। এটাই আমাদের আজকের আয়োজনের শেষ কবিতা হবে। না না, তার এই নতুন কাব্যগ্রন্থটির নাম হবে মন্দার ক্রান্তা পদাবলী। এখানে 3টি আছে। মানে আজকে ওই যে তাড়াহুড়ো সব বই হাতের কাছে নিয়ে কোথাও নানান জায়গা থেকে দ্রুত খুঁজে বের করা হচ্ছে, তো আমরা বললাম ঠিক আছে, কাজ চলছে, এখান থেকে নিয়ে আছে। হিমের জলধারা প্রথম যেই দিন উষর প্রান্তরে প্রবহমান, সেদিন জলকণা স্পর্শ করেছিল আমার দেহভূমি নগ্ন করি। বহিয়া চলি আমি নদীর নাম নিয়ে, সরস করে তুলি মাটির প্রাণ, যদিও নারী হয়ে আমার ভঙ্গিতে এড়িয়ে দেয় তার স্খলিত চুল। অযুত ওঙ্কারে অযুত সৃষ্টির পরম্পরা নিয়ে আমিও জল, অহম ভুলে গিয়ে গলিয়া পড়ি আমি, শরীরে ধরে রাখি অতল তল। আরেকটি, অঙ্কুরোদ্গম প্রথম কিশলয় যখন হয়েছিল উদযাপন, আমিও সেই দিন মেলেছি 2 চোখ, দেখেছি বিস্ময়ে বৃক্ষলীন, 1-2টি করে পত্র পল্লবে জাগিয়া উঠিতেছে সুরঞ্জন, সতেজ বাহুলতা স্ফুরিত 2 ঠোঁট, পাপড়ি মেলিতেছে তখনও ক্ষীণ। স্পষ্ট হয় নাই তখনও বনতল, তখনও তৃণলতা মৃত্তিকায়, আমিও একসাথে শিউরে উঠিতেছি, প্রশাখা দুলিতেছে আমার গায়ে। মাটির নাভিমূলে গুমড়ে কেঁদেছিল বীজের বন্দনা অযুত সন, কবিতা প্রাকৃতিকা আঁধারে খুলেছিল আমার নিবিড়র নমিত ফুল। শস্যমন্ত্রের মন্ত্রধ্বনি শুনে আকুল হয়েছিল আমার স্তন, নিবার ধান্যের প্রথম শীষ জুড়ে আমারই শিহরণ স্তনিত মূল। প্রথম কর্ষণে প্রত্ন জমিনের ফাটল খুলে আসে সীতার মিথ, হয়তো দেখো নাই আমি সেইখানে সবুজ অগ্নিতে জেলেছি শীত। ধন্যবাদ। আসলে কি বলবো, যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর কণ্ঠ রুদ্ধ করার
ভয়াবহ সব প্রয়াস তো আমরা দেখেছি, আমরা জানি সবাই, খনার জিহ্বা কর্তন থেকে শুরু করে আজকের দিনে এসেও আসলে নারীর কণ্ঠকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা কত প্রকারে যে ঘটছে। যাই হোক, কিন্তু তারপরেও তাকে যে আচ্ছাদনের ভেতরেই পুড়ে দেয়া হোক না কেন, নতুন যুগের মেয়েরা আস্তে আস্তেই তার কণ্ঠ উচ্চকিত করবে এবং তাদের কণ্ঠ আমরা সর্বত্র শুনতে পারবো। আর এই সৃজনশীলতার জগতেও তাদের কণ্ঠ একই রকমভাবে উদ্ভাসিত হবে। আমরা আমাদের যার যার জায়গা থেকে সেইটুকু করে যাওয়ার চেষ্টা করব। এইটুকুই যুক্তর নিজের প্রয়াস। সেইখানে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের সন্ধ্যাটা আমরা যে উদযাপন করতে পারলাম, আপনাদেরকে পেলাম, আবার ভবিষ্যতেও এই ধরনের আয়োজনগুলোতেও পাবো, এই আশা রেখে সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি আজকের আয়োজন স্মরণে অশ্রুত কবি। সবাইকে ধন্যবাদ।